আচ্ছা, আমরা শুরু করি। তো এই পিআরবি 391 বিসিএনবি আমরা বলতেছিলাম। পিআরবি 391 হচ্ছে বিসিএনবি। বিসিএনবি বলতে আমরা বুঝি ভিলেজ ক্রাইম নোটবুক, অর্থাৎ গ্রামের অপরাধী, সাজাপ্রাপ্ত ব্যক্তি, সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য যে রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করা হয় তাকে বিসিএনবি বলা হয়। তো বিসিএনবির 5টা অংশ আপনি কিভাবে মুখস্থ করবেন আমি সহজভাবে বলি। বিসিএনবির যে 5টা অংশ আছে সেই 5টা অংশ অপরাধী রেজিস্টার। প্রথমে যে রেজিস্টারটা আসে সেটা হচ্ছে অপরাধী রেজিস্টার। অপরাধী রেজিস্টার ধারাটা কত? ধারাটা হচ্ছে 393, এভাবে মুখস্থ করবেন। অপরাধী রেজিস্টার ধারা 393, অপরাধ প্রমাণ রেজিস্টার ধারা 394, গ্রামের তথ্য তালিকা 400। তাহলে 393, 394, তারপরে 400। 401-এতে হচ্ছে আমরা যেটা ইতিবৃত্ত বলি, এটার আরেকটা নাম হচ্ছে হিস্টোরি শিট বা ইতিহাসের পাতা। এখন আমি যে কথা বলতেছিলাম, যদি পরীক্ষার মধ্যে টিকা আসে বা এমসিকিউ আসে যে ইতিহাসের পাতা কত ধারা বা কত বিধি, এখন যে না পড়ছে সে তো মনে করবে ইতিহাসের প্রশ্ন আবার আসলো নাকি, কিন্তু আসলে কিন্তু তা না। ইতিহাসের পাতা বলতে আমরা কি বুঝি? ইতিহাসের পাতা বলতে আমরা বুঝি যে বিসিএনবির যে সংজ্ঞাটা আছে ঠিক ওই রকমই সংজ্ঞা, তবে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আপনি সহজভাবে বুঝেন। বিসিএনবি হচ্ছে গ্রামের অপরাধী, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের তথ্য লেখা থাকে। আবার ইতিহাসের পাতা যেটা হিস্টোরি শিট, ওইখানেও গ্রামের অপরাধী, সাজাপ্রাপ্ত ব্যক্তি, সন্দেহবাদীদের ব্যক্তিদের তথ্য লেখা থাকে। দেখুন, আপনার প্রশ্ন হইতে পারে তাহলে দুইটাই তো একই হয়ে গেল, কিন্তু না, একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে বিসিএনবি লিখতে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিতে হয় না, কিন্তু আপনার ইতিহাসের পাতা বা হিস্টোরি শিট, পিআরবি 401-এ হিস্টোরি শিটের আলোচনা করছে। এই হিস্টোরি শিট লিখতে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিতে হয়। এই হলো পার্থক্য। আশা করি সবাই বিষয়টা সহজে বুঝতে পারছেন। তো এই হিস্টোরি শিট আর ইতিহাসের পাতা বা বিসিএনবি পার্থক্যটা কি, সবাই আশা করি বিষয়টা অতি সহজেই আপনি বুঝে গেছেন। সংজ্ঞাটা কিন্তু দুটোই একরকম। ইতিহাসের পাতা বা হিস্টোরি শিট বা বিসিএনবি সংজ্ঞাটা কিন্তু কাছাকাছি, কিন্তু পার্থক্যটা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি লাগে না বিসিএনবি লিখতে গেলে, কিন্তু হিস্টোরি শিট লিখতে গেলে অবশ্যই অনুমতি নিতে হবে। এই হলো ক্লিয়ার। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এবার আসেন আমরা চলে যাব সরাসরি 409। 409-তে হচ্ছে রেজিস্টার। কিসের রেজিস্টার? তদন্ত ব্যয় রেজিস্টার অথবা ক্যাশ রেজিস্টার। ক্যাশ মানে টাকা আর কি, বা টাকার যে রেজিস্টারটা হচ্ছে ক্যাশ রেজিস্টার বা তদন্ত ব্যয় রেজিস্টার। এর সংজ্ঞাটা কি? যে প্রত্যেকটা মামলা তদন্তের জন্য পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক নির্ধারিত অর্থ প্রত্যেকটা থানায় প্রেরণ করা হয়। এই যে থানায় যে অর্থ প্রেরণ করা হয়, এই অর্থের যে হিসাব যে রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করা হয় ওটাকে বলা হয় ক্যাশ রেজিস্টার বা তদন্ত ব্যয় রেজিস্টার। আশা করি অতি সহজে আপনি বুঝে গেছেন। তাহলে তদন্ত ব্যয় রেজিস্টার পিআরবি 409। এবার আসেন 416। এগুলি সহজ, একদম সহজ, এগুলি মানে একবার বললেই হয়ে যাবে। 416 হচ্ছে কোড ইন্সপেক্টরের দায়িত্ব। 416-তে হচ্ছে কোড ইন্সপেক্টরের দায়িত্ব। 417 হচ্ছে কোড ইন্সপেক্টরের কি দায়িত্ব? কোড ইন্সপেক্টরের দায়িত্ব হচ্ছে কোডের সমস্ত রেজিস্টার মেনটেন করা, কোডের কার্যক্রম মেনটেন করা, ব্রিফ ইস্যু করা, এফএম ইস্যু করা বা কোডের মেনটেন করা, এই সমস্ত হচ্ছে কোডের ইন্সপেক্টর দায়িত্ব। সরকারি নির্দেশ মতো কাজ করা, ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে কাজ করা, এটা হচ্ছে কোড ইন্সপেক্টর দায়িত্ব পিআরবি 416। 417-তে হচ্ছে কোড সাব ইন্সপেক্টরের দায়িত্ব। কোড সাব ইন্সপেক্টরের দায়িত্বটা হচ্ছে আপনার কোড ইন্সপেক্টরকে সহযোগিতা করা, রেজিস্টার মেনটেন করা এবং অন্যান্য সরকারি দায়িত্ব পালন করা। এটি 417। এবার আসেন 420-এ হচ্ছে এএসআই এর কর্তব্য বা নন জিআরও, আমরা যেটা বলি নন জিআরও মানে কোড এএসআই এর কর্তব্য হচ্ছে 420। আর 421-এ হচ্ছে কোর্ট কনস্টেবলের কর্তব্য। তো এগুলি একদম সহজ, এগুলি আর বলার অপেক্ষা রাখে না। 434 হচ্ছে পুলিশের শাস্তি, ওই যে লঘুদণ্ড বা গুরুদণ্ড হবে, এটা হচ্ছে 434। এবার আমরা যাব সরাসরি ব্রিফ। 444 ব্রিফটা কি? ব্রিফটা একটু আমাদের একটু জানার দরকার, ব্রিফটা কি। হ্যাঁ, 400 পিআরবি 444-এ হচ্ছে আপনার ব্রিফ। 444-এ হচ্ছে ব্রিফ। এই ব্রিফটা কি? ব্রিফের কিন্তু আরেকটা ইংলিশ আছে, ব্রিফ। ব্রিফ ব্রিফ বলতে আমরা কি বুঝি?
ব্রিফ বলতে আমরা বুঝি, সবাই ভালোভাবে এদিকে তাকান, মনোযোগ দিয়ে শুনেন। ব্রিফ বলতে আমরা কি বুঝি? পিআরবি 444 হচ্ছে ব্রিফ। ব্রিফ বলতে তদন্তকারী কর্মকর্তা তদন্তে রিপোর্ট দেওয়ার পর, অর্থাৎ তদন্ত রিপোর্টটা কোর্টে যখন দিবে, কোর্টে রিপোর্ট দেওয়ার পর কোর্ট ইন্সপেক্টর ওই তদন্ত রিপোর্টের মধ্যে, শব্দ হচ্ছে কেন? তদন্তকারী কর্মকর্তা তদন্ত রিপোর্ট দেওয়ার পর কোর্ট ইন্সপেক্টর যদি এই তার চার্জশিটের মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি দেখতে পান, যেমন সাক্ষীর নেয়ার কথা 5 জনের, কিন্তু যখন সাক্ষী নিছে সেইখানে মানে 4 জনের তালিকা পাঠাইছে, আরেকজনের তালিকা নাই, কিংবা আপনার চার্জশিটের মধ্যে স্বাক্ষর নাই, সাক্ষীর জবানবন্দিতে আপনার সাক্ষী লিপিবদ্ধকারী অফিসারের স্বাক্ষর নাই, কিংবা তারিখ নাই, কিংবা এজাহারের সাথে আপনার এই চার্জশিটের কিছুটা গরমিল পরিলক্ষিত হইতেছে, সাক্ষীর জবানবন্দি ঠিক মতো নেওয়া হয় নাই, অর্থাৎ চার্জশিট বা তদন্তকারী কর্মকর্তা যে চার্জশিট দাখিল করছে এই আদালতে সেটার মধ্যে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়েছে। এখন এই কোর্ট ইন্সপেক্টর উক্ত ত্রুটি দূর করার জন্য পুলিশ সুপারের মাধ্যমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যে পত্র ইস্যু করেন বা তদন্তকারী কর্মকর্তার নিকট যে তদন্ত যে কাগজ ইস্যু করেন সেইটাকে বলা হয়, আপনার কি বলা হয়? সেটাকে বলা হয় পিআরবি 444 বিধি অনুযায়ী ব্রিফ। এই ব্রিফটা আশা করি সবাই সহজেই বুঝে গেছেন। তাহলে ব্রিফটা কে ইস্যু করে? কোর্ট ইন্সপেক্টর ব্রিফ ইস্যু করে। তাহলে ব্রিফটা ইস্যু করে কে? কোর্ট ইন্সপেক্টর। তাহলে ব্রিফ কাকে বলে? ব্রিফটা হচ্ছে, আপনি সহজ ভাষায় বুঝেন, ব্রিফটা কি? ব্রিফটা হচ্ছে চার্জশিটের মধ্যে কোনো ভুল ভ্রান্তি পেলে এইটা দূর করার জন্য যে তদন্তকারী কর্মকর্তার নিকট যে পত্র লেখে, কে লেখে? কোর্ট ইন্সপেক্টর যে পত্র লেখে, এই পত্রটার নামেই হচ্ছে ব্রিফ। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে ব্রিফ সবাই বুঝে গেছেন। ব্রিফের বিধি কত? 444 হচ্ছে পিআরবি 444 বিধি অনুযায়ী ব্রিফ ইস্যু করা হয়। আশা করি সবাই সহজেই বুঝে গেছেন, এটা তেমন কিছু না। তাহলে পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে ব্রিফ কে ইস্যু করে, আপনি উত্তরটা কি লিখবেন? যদি প্রশ্ন আসে সার্কেল অফিসার, পুলিশ সুপার, কোর্ট ইন্সপেক্টর, আদালত, আপনি উত্তরটা কোথায় টিক দিবেন? আপনি টিক দিবেন কোর্ট ইন্সপেক্টর। এগুলি প্রশ্ন আমার করা আছে, এগুলি পরীক্ষা নিব পিআরবি শেষ করে ইনশাআল্লাহ। সকল আইনের প্রশ্ন তৈরি করা আছে, আমরা শেষ করে এগুলি প্রশ্নগুলি আমরা দিয়ে দিব সবাইকে। সে অনুযায়ী সবাই একদম সুন্দরভাবে মুখস্থ করে ফেলবেন। সাক্ষ্য আইনের পিডিএফ ফাইলটা আমি দিছিলাম, এর গ্রুপে দেওয়া আছে। সাক্ষ্য আইনের পিডিএফ এখানে প্রায় 200-250 মতো এমসিকিউ দেওয়া আছে। একদম প্রত্যেকটা এমসিকিউ সবাই ভালোভাবে পড়ে ফেলবেন, কারণ এইগুলি না পড়লে কিন্তু হবে না, তো পড়তে হবে। যা সব একসাথে পড়ার দরকার নাই। আজকে যে পড়াগুলি দিতেছি এটা আজকের জন্য শেষ করেন, পরে আবার নতুন দিলে নতুনটা আবার শুরু করবেন। এইভাবে যারা নতুন শুরু করবেন তারা একদম সব একসাথে নেওয়ার দরকার নাই। প্রথমে যে 20টা বা 30টা দ্বারা একদিনে এর বেশি পড়তে গেলে নতুনটা পারবে না। কিন্তু যারা পুরাতন হয়েছে তারা তো আগের পড়া আছে, তারা 100 দিলেও সমস্যা নাই, পারবে। কিন্তু যারা একদম নতুন শুরু করবে তারা আমি যে ক্লাসটাই দেব শুধু ওই ধারাগুলি নিয়েই শুধু আলোচনা করবেন, অন্যগুলি ভিতরে ঢোকার দরকার নেই। আচ্ছা, এবার আসেন পিআরবি 444 হচ্ছে ব্রিফ। এবার আসেন 445 এফএম। এফএমটাকে কাকে বলে? এটা হচ্ছে পিআরবি 404-5, 445 হচ্ছে এফ এম। মনে হইতেছে যে এফএম রেডিওর মতো, তাই না? এই দেখেন পিআরবি 445 হচ্ছে এফ এম। এফএমটা কি? এফ এম, এফএম এর ফুল মিনিং হচ্ছে আপনার, এফএম এর ফুল মিনিং হচ্ছে ফাইনাল, FINAL, ফাইনাল মেমো, MEMO, ফাইনাল মেমো। এফএম এর ফুল মিনিং হচ্ছে ফাইনাল মেমো। তাহলে এফ এর এফ আর এম এর এম, তাহলে FM মানে হচ্ছে ফাইনাল মেমো। ফাইনাল মেমো বলতে আমরা কি বুঝি? তাহলে এফএম বলতে আমরা কি বুঝি? এফএম বলতে আমরা বুঝি যে ফাইনাল মেমো। আর এটার ফাইনাল মেমোর বাংলাটা হচ্ছে চূড়ান্ত স্মারক। ফাইনাল মেমোর বাংলা হচ্ছে ফাইনাল মেমোরেন্ডাম বলা হয়, মানে পুরো ভাষায় আর কি। তো এই ফাইনাল মেমোর বাংলা হচ্ছে চূড়ান্ত স্মারক। চূড়ান্ত স্মারকটা কি? চূড়ান্ত স্মারকটা হচ্ছে আপনার কোনো মামলা নিষ্পত্তির পর, মনে করেন কোনো ডকেটি মামলা, রবারির মামলা বা রেপ, ধর্ষণ, মার্ডার মামলা মনে করেন নিষ্পত্তি হয়ে গেছে, আদালত শাস্তি দিয়ে দিছে, 2 জন খালাস, একজনের 14 বছর কারাদণ্ড, আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড, মনে করেন এই মামলা নিষ্পত্তি হয়ে গেছে। এখন এই মামলা শেষ হওয়ার পর কোর্ট অফিসারের কিছু দায়িত্ব আছে।
এখন এই কোর্ট অফিসার এই মামলার ফলাফল লিপিবদ্ধ কইরা যে মামলার কি হয়েছে না হয়েছে, শাস্তি কয়জন মওকুফ হয়েছে, কয়দিনের শাস্তি হয়েছে, এইটার একটা লিপিবদ্ধ কইরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট তাকে একটা পত্র দেয়া জানায় যে এই মামলার এই হয়েছে। এই যে পত্র দেয়া যে জানায়, এই জানানোটার নামেই হচ্ছে আপনার এই FM, ফাইনাল মেমো বা চূড়ান্ত স্মারক। আশা করি বিষয়টা সবাই বুঝছেন। এটার নামেই হচ্ছে ফাইনাল মেমো বা চূড়ান্ত স্মারক। তো আজকের পড়াটা ছিল আমাদের, আজকের যে ক্লাসটা নিলাম সেই ক্লাসের পড়াটা হচ্ছে PRB 305/6 থেকে 404/5 পর্যন্ত। এইখানে যে PRB গুলো আসে হয়তো 30 বা 40টার মতো PRB আসছে। এই ধারা, এই বিধিগুলাই কালকের জন্য পড়া। এটি কালকে সারাদিন, কালকেও তো আবার ক্লাস নেব, কালকে ইনশাআল্লাহ আমরা সরাসরি ক্লাস নেব। তো আরেকটু বলে রাখি, আমরা যেটা সরাসরি ক্লাস নেই স্কুলে, সেই ক্লাসটাও কিন্তু আমরা লাইভে দেই। সুতরাং ওই ক্লাসটা আমরা দেই 7:45-এ ওই ক্লাসটা দেওয়া হয়, ঠিক আছে? হ্যাঁ, 7:50-এ সবাই যুক্ত হয়ে যাবেন। আর ওই সময় কল না দেওয়ার চেষ্টা করবেন, কারণ ক্লাসটা যেমন কালকের ক্লাসটাও আমি রেকর্ড করছিলাম, রেকর্ড করার পরে দেখলাম কল আসছে, কল আসার পরে আর সাউন্ডটা একদম মিউট হয়ে যায়, যার কারণে এই ক্লাসটার আমি গ্রুপে দিতে পারি নাই। আচ্ছা, যাই হোক, তো আমরা চেষ্টা করব কন্টিনিউ করার জন্য, নিয়মিত লেখাপড়া করবেন। তাহলে আজকের 356 থেকে 445 পর্যন্ত একদম যাদের লেখছেন তারা তো লেখছেন, যারা লেখেন নাই তারা আগে লিখবেন যে 345-এ কি আছে, 356 কি, টহল ডিউটি। এইটুকু লিখবেন, আপনার বিস্তারিত পড়ার দরকার নাই এখন। 356 কি, টহল ডিউটি অবলিক বিট পুলিশ, এভাবে লিখবেন। 362 কি, চৌকিদারদের মর্যাদা। আর 363 কি, চৌকিদারদের দায়িত্ব। 369-70 কি, চৌকিদারি প্যারেড। এইভাবে আপনি মুখস্থ করবেন আগে, প্রথমেই ভিতরে ঢুকতে যায় না। প্রথমে ভিতরে ঢুকতে গেলে আপনি একদম তাহলে তো বিপদে পড়ে যাবেন, তাহলে পারবেন না, তাহলে সব দ্বারা শেষ করা যাবে না। পরে আমি পড়াবো, আপনাদের টেনশন করার দরকার নেই। 369-70 চৌকিদারি প্যারেড, 376 রিসিপ্ট রেজিস্টার বা ডিসপাস রেজিস্টার, এইভাবে শিখবেন। 377 জেনারেল ডায়েরি, সব এইভাবে। ভিতরে এখন ঢোকার দরকার নাই, জাস্ট খালি মূল কথাগুলি, শিরোনামগুলি আগে নিয়ে আসবেন। তো এইভাবে আপনি লেখাপড়া করতে থাকেন, কষ্ট করেন, এই 2-3 মাস কষ্ট করেন, ফলটা ভোগ করবেন আপনি সারা জীবন। সুতরাং একটু কষ্ট তো করতেই হবে। এই পৃথিবীতে যারা ভালো করার চেষ্টা করছে, ভালো কিছু পাইছে, প্রত্যেকেরই কষ্ট করা লাগছে। আপনি মনে করেন না যে এই পৃথিবীতে সবাই সহজে কিন্তু হয়ে গেছে। এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ ত্যাগ স্বীকার করছে, কষ্ট করা লাগছে। কেউ এমনি আয়সা কোনো কিছুই হাজির হয়ে যায় নাই। সুতরাং আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক সংগ্রাম করতে হবে, জীবন থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। আপনার মন চাবে এখন মোবাইল দেখি, ফেসবুক দেখি, ইউটিউব দেখি, কিন্তু দেখা যাবে না। আপনি যদি দেখেন তাইলেই কিন্তু আপনি ফেলিওর হয়ে যাবেন। তাইলে তো আর আপনি মনের সাথে যুদ্ধ করে পারলেন না, তাইলে তো আর হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, মন চাইছে আমি ফেসবুক দেখতে যাব, কিন্তু না, আমি ফেসবুক দেখবো না, আমি এখন পড়তে বসবো, তাইলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। মন চাইছে ঘুরতে যাব না, আমি ঘুরতে যাওয়া যাবে না, এখন পড়তে হবে। মন চাইছে একটা গান শুনি, গান শোনা যাবে না, এখন পড়তে হবে। এইভাবে আপনাকে এই কয়েকটা মাস একটু কষ্ট করেন, ইনশাল্লাহ দেখবেন সফলতা আইসা যাবে। তো নমস্কার, আজকে আর বাড়াতে চাচ্ছি না, ইনশাল্লাহ কালকে আবার ক্লাস হবে, সবাই যথাসময়ে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, নমস্কার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন আছে?